29শে ডিসেম্বর 2025 ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাটারি ফার্ম এরিয়া। এই জায়গাটা মানুষ একটু ঘুরতে যায়। তো যেহেতু 29শে ডিসেম্বর, বছর শেষ হওয়ার আজ জাস্ট দুদিন বাকি আছে, দ্যাট দ্য মোমেন্ট ওখানে অনেকে ঘুরতে এসছে। তো একজন ট্যুরিস্ট একটা জিনিস দেখতে পায়, ওই কাটারি ফার্ম এরিয়ার পাশেই একটা জঙ্গল মতন এরিয়া আছে, সেখানে কোনো একটা জামা কাপড় পরে আছে এবং জামা কাপড়টা দেখে তার একটু মনে সন্দেহ হয়, যেন জামা কাপড়ে এটা একটু রক্ত লেগে আছে। দ্যাট দ্য মোমেন্ট সে ওই জঙ্গলের ভিতরে একটু যেতেই চিৎকার করে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে আশেপাশের সমস্ত লোক তাকে জিজ্ঞাসা করে ওখানে কি হয়েছে। তখন সে বলে ওখানে একটা রক্তাক্ত অবস্থায় একটা নারীর শরীর পড়ে আছে। ওখানকার মানুষরা যায়, তারা দেখে, তারা পুলিশকে ফোন করে, পুলিশ আসে, এসে বডিটা উদ্ধার করে। বডিটা উদ্ধার করতেই তারা দেখতে পায় যে বডিটা তারা পেয়েছে তার শরীরে কোনো ট্রেস নেই, তার সাথে সাথে তার ওখানে কোনো আইডি কার্ড নেই, মাথাটা রীতিমতো নষ্ট করে দেওয়া হয়েছে। তার মানে ক্রিমিনাল এর পরিচয়টা লুকানোর প্ল্যান করেছে। পুলিশ ভাবে যে হয়তো এই নারীর সাথে কোনো কুকর্ম হয়েছে, এই কারণে তার শরীরে কোনো বস্ত্র নেই। কিন্তু পুলিশ আরেকটু ওই এরিয়াটা সার্চ করতেই দেখতে পায় এক পুরুষের আন্ডারওয়্যার পড়ে আছে। তো সেটাকেও তারা নিজেদের এভিডেন্স বক্সে নিয়ে চুপচাপ বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ময়না তদন্তের রিপোর্ট 3 দিন পর আসে এবং সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় যে এই নারীর সাথে ফিজিক্যাল রিলেশন করা হয়েছে। এবার সেই ফিজিক্যাল রিলেশনটা কুকর্ম নাকি নারীর ইচ্ছাতে হয়েছে। তো এবার পুলিশ দুটো অ্যাঙ্গেলে দেখে। এই যে নারী আছে তার পরিচয় বার করতে হবে। আচ্ছা, এই নারী সে কি কোনোভাবে দেহ ব্যবসার সাথে যুক্ত ছিল, যেহেতু তার সাথে যে ফিজিক্যাল রিলেশন হয়েছে সেটা জোর করে নাকি নর্মালি হয়েছে? যদি নর্মালি হয়ে থাকে তাহলে হয়তো এই নারী দেহ ব্যবসার সাথে যুক্ত আছে, বা সে হয়তো কোনো বাড়ির বউ, এইরকম অনেক অ্যাঙ্গেল থাকতে পারে। পুলিশ ওই এরিয়াতে খোঁজ নেয় যারা সাধারণত দেহ ব্যবসা করে। তাদের কাছ থেকে জানা যায় যে তাদের যে কমিউনিটি আছে সেখান থেকে কেউ মিসিং যায়নি। উল্টো দিকে অন্য এরিয়া থেকে কেউ এখানে ঘুরতে এসেছে, তাকে কেউ এখানে মেরে ফেলেছে। হতে পারে তার বয়ফ্রেন্ড, তার হাজব্যান্ড, অথবা তার বাবা বা তার ফ্যামিলি মেম্বাররা। এই সমস্ত অ্যাঙ্গেল পুলিশ যখন তদন্ত করছে, পুলিশের প্রথম কাজটাই হচ্ছে ওই যে বডিটা পাওয়া গেছে তার ফেসটাকে রিকনস্ট্রাক্ট করা। এবার এই রিকনস্ট্রাকশন আগে যেভাবে হতো বর্তমান যুগে সেই রকমভাবে হয় না। তো পুলিশের মাথায় হঠাৎ করেই আসে যে বর্তমানে সারা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কেস সলভ হচ্ছে। একটা সময় অনেক কেস সলভ হতো ডিএনএর মাধ্যমে, এখনও সেটা হয়, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও হেল্প করছে। তো পুলিশ ডিসাইড করে ওই যে পুরো নষ্ট করে দেওয়া মাথাটা, সেটাকার ছবি তুলে এআইকে যদি আমরা বলি যে এই ফেসটা রিকনস্ট্রাক্ট করে দাও, তাহলে কেমন হয়? এআইকে বলা হয় রিকনস্ট্রাক্ট করার জন্য, এবং এআইয়ের কাছে যখন এই প্রম্পটটা যায় তখন এআই নিজের মতো নিজের ক্ষমতায় রিকনস্ট্রাক্ট করে পুরো ফেসটা, এবং অনেকগুলো মডেল দেয় যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। এবার সেই 10-12টা ছবি পুলিশ নিয়ে সোজা ভাবে যে এটাকে আমরা কোথায় দেখব, যে এই নারীটাই সেই নারী কিনা। হতেই তো পারে এআই ভুল করছে। তো সেহেতু গোয়ালিয়র পুলিশ তাদের যে ক্রাইম ডেটাবেস আছে সেখানে এআই থেকে দেওয়া সমস্ত ফটোগুলো পরপর দেয়। দেওয়ার পর এআই থেকে যে 10-12টা ফটো পেয়েছিল পুলিশ, তার মধ্যে একটা ফটো এই ক্রাইম ডেটাবেসের আর একটা ফটোর সাথে মিলে যায়, এবং প্রথমবারের জন্য পুলিশ বুঝতে পারে যে বডিটা তারা পেয়েছে সেই বডিটার একটা নাম আছে, এবং তার নাম হচ্ছে সুনিতা। এবার পুলিশ এখনও কনফিউজ, এআইয়ের দ্বারা ভুল হতে পারে, এআই জাস্ট একটা র্যান্ডম ছবি বার করে দিয়েছে, এই কারণেই হয়তো আমাদের ডেটাবেসের সাথে মিলে গেছে। কিন্তু পুলিশ দেখে যে পুলিশের ডেটাবেসেই ওই নারীর ব্যাপারে যে ডেসক্রিপশান দেওয়া আছে সেখানে ক্লিয়ারলি লেখা আছে এই নারীর হাতে একটা ট্যাটু আছে, এবং সেই ট্যাটুটা পাপ্পুর। এবার এই পাপ্পু নামটা শুনে যারা ভারতীয় আছেন তারা হাসতে পারেন, বাট হাসবেন না। তো এই পাপ্পু ট্যাটুটা তারা যে বডিটা জঙ্গলে পেয়েছে সেখানেও আছে। তার মানে আইডেন্টিফিকেশন ডান, বডিটা হচ্ছে সুনিতার। এবার এই সুনিতা সে কে?
এই সুনিতা ছোটবেলা থেকে একটা মোটামুটি নর্মাল ফ্যামিলিতে বড় হয়েছে এবং বড় হওয়ার পর থেকেই তার মা বাবার কথা সে কখনোই শুনতো না। সে এদিক সেদিক ছেলেদের সাথে পালিয়ে যেত, কয়েকদিন এই ছেলের সাথে থাকতো, কয়েকদিন ওই ছেলের সাথে থাকতো। আস্তে আস্তে তার পরিবারের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে এবং একটা সময় সুনিতা একদিন এরকম বেরিয়ে যাওয়ার পর আর কোনো দিনও রিটার্ন করেনি। তার বাবা মা মিসিং কমপ্লেইন লেখায়, কিন্তু দীর্ঘকাল সুনিতা মিসিং থাকার পর 2024 নভেম্বর মাসে সে তার বাড়িতে হঠাৎ করেই উদয় হয় এবং সেইখানে গিয়ে পুলিশ এই কেসটাকে নর্মালি ক্লোজ করে দেয় এবং সেই মিসিং যে কমপ্লেইন লেখানো হয়েছিল সেইখান থেকেই ফটোটা ডেটাবেসে এসেছিল পুলিশ সেটার মাধ্যমেই ম্যাচ করে। এবার সুনিতা, তার তো অনেক বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, পার্টনার ছিল। এবার লাস্ট কার সাথে সে ছিল? লাস্ট সে যার সাথে ছিল তার নাম হচ্ছে পাপ্পু এবং তাকে সে খুব ভালোবাসতো, এই কারণে তার নামে ট্যাটু নিজের হাতেও করেছিল। এবার পুলিশ প্ল্যান করে যে এই পাপ্পুই হয়তো একে খুন করেছে। তো পাপ্পুর কাছে যায়। পাপ্পুর কাছে গেলে পাপ্পু বলে যে ও আমাকে দীর্ঘদিন আগেই ছেড়ে দিয়েছে, ও এখন আমার সাথে থাকে না, ও কোথায় গেছে কি করে আমি কিচ্ছু জানি না। আর যেদিন আপনারা বলছেন ও খুন হয়েছে সেই দিন আমি গোয়ালিয়রে ছিলাম না, আমি একটা অন্য জায়গায় ছিল, তো আমার উপর সন্দেহ করবে না। তখন পুলিশ পাপ্পুকে জিজ্ঞাসা করে সুনিতার আগের যে পার্টনার ছিল তার নাম কি? তখন পাপ্পু বলে তার নাম হচ্ছে অনিল। সেই অনিলের কাছে পুলিশ যায়। পুলিশ গিয়ে বলে যে সুনিতা তোমাকে ছেড়ে দিয়েছে, এই কারণে তুমি সুনিতাকে এইভাবে মেরেছো। তখন সেও বলে যে আমি গোয়ালিয়রে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম, আমি হ্যাপি আছি। অ্যান্ড সুনিতা সেও খুব একটা সুবিধার নারী না, আজ এর সাথে কাল ওর সাথে, এবং এই ব্যাপারে সবাই জানে। পুলিশ এই জায়গাতে এসে বেশ কনফিউজ, তাহলে মারলো তো কে মারলো? এবার পুলিশ যে বডিটা পেয়েছে সেই বডিতে তেমন কোনো ড্রেস তো ছিল না, কিন্তু ওই আশেপাশে যে জামা কাপড়ের ছেঁড়া অংশ কিছু পড়েছিল তার মধ্যে একটা ছিল লেডিস জ্যাকেট। এই জ্যাকেটটা হয়তো সুনিতা নিজেই খুলেছিল। শীতকাল, তো শীতকালে তো মানুষ জ্যাকেট পরে, তো জ্যাকেটটা সে কেন খুলেছিল? হয়তো ফিজিক্যাল রিলেশন করার জন্য জঙ্গলের মধ্যে। তার মানে সে কি কাউকে চিনতো যার সাথে সে এখানে এসেছিল? এবার ওই যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটটা ভালো করে দেখতে গিয়ে পুলিশ দেখে জ্যাকেটের গায়ে কিছু একটা লেগে আছে। সেটা ভালো করে পরীক্ষা করতেই দেখা যায় ওটা একটা অমলেটের টুকরো। এবার এই অমলেটের টুকরোটা সেটা যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় সেই অমলেটের টুকরোটা 3-4 দিন পুরনো হবে হাইস্ট টু হাইস্ট। সেটা থেকে পুলিশ বুঝতে পারে যে সে হয়তো তার মৃত্যুর আগে অমলেট খেয়েছিল। এই কারণে পুলিশ ওই যে এরিয়া আছে সেই এরিয়াতে যত অমলেটের দোকান আছে যেখানে অমলেট পাওয়া যায় সেইখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেখানে এক দোকানদার বলে যে এই নারীকে আমি 2 পুরুষের সাথে দেখেছিলাম, কিন্তু আমি কনফার্ম বলতে পারবো না সেই 2 পুরুষ কারা। পুলিশ এবার ভাবে যে ওই সমস্ত এরিয়াতে যত সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো এক এক করে চেক করা হবে এবং সেটা চেক করতেই তারা প্রথমে সুনিতাকে দেখতে পায়। সুনিতার সাথে আরও 2 পুরুষকে তারা দেখতে পায়। এবার সেই 2 পুরুষকে খুঁজতে হবে, হয়তো এরাই সুনিতার সাথে কুকর্ম করে তাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছে বা অন্য কিছু হলেও হতে পারে। তো সেই 2 পুরুষকে খুঁজতে গিয়ে পুলিশ প্রথম পুরুষের কাছে পৌঁছায়। সে বলে যে হ্যাঁ, সুনিতার সাথে আমার দেখা হয়েছিল, ও তো আমার বন্ধুর সাথে গেছিল, আমি ওকে ভালো করে চিনতামও না, জাস্ট রাস্তায় দেখা হয়ে গেছিল, তো একসাথে আমরা অমলেট খাই, ড্রিঙ্ক করি, দেন চুপচাপ আমি আমার বাড়ির দিকে রওনা দিই। পুলিশ বুঝতে পারে এই মানুষটা সেই মানুষটা না যে সুনিতাকে মেরেছে, তাহলে আর একজন যে ব্যক্তি ছিল যে হচ্ছে এর বন্ধু এবং যার নাম হচ্ছে সচিন, সেই হয়তো সুনিতাকে মেরেছে। তো সচিনকে খোঁজাখুঁজি শুরু হয়, সচিনকে পাওয়াও যায়, সচিনকে অ্যারেস্ট করে থানাতে আনা হয়। থানাতে আনলে সে বলে যে স্যার আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না, সুনিতার সাথে সেদিন দেখা হয়েছিল, তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আমাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। কিন্তু পুলিশ যখনই একটা স্পেশাল টনিক একে দেয় তখনই সে সমস্ত কিছু বলতে শুরু করে। সে বলে যে সুনিতার সাথে আমার 3-4 মাস হয়েছে সম্পর্ক, আমি তার সাথে থাকি, আমাদের প্রেম হয়েছে, আমরা লিভিনে থাকছি, কিন্তু সুনিতার চরিত্র মোটেও ভালো না। সে আমার সাথে থাকতে থাকতেই আরও একাধিক পুরুষকে বাড়িতে রাখতো, তাদের বাড়িতে যেত, আমি তাকে বোঝাতাম, তাকে বলতাম তুমি যেও না, এসব করো না,
কিন্তু সে শুনতো না। সে আমাকে ক্লিয়ারলি বলেছিল যে থাকতে হলে থাকো এইভাবে, না হলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো। তো আমি রাগে হিংসায় প্ল্যান করি যে সুনিতা হয় আমাকে ভালোবাসবে নয়তো কাউকে না, তাই আমি তাকে মেরে ফেলার প্ল্যান করি। সেদিন যখন তাকে আমি নিয়ে যাচ্ছি মারবো বলে প্ল্যান করেছি, হঠাৎই আমার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আমি আমার বন্ধুকে কিচ্ছু বলিনি, ভেবেছি যে অন দ্য স্পট ও যদি রাজি হয়ে যায় তাহলে ওকে দিয়েও মার্ডারটা করাবো এবং ও সুনিতাকে ভোগ করবে। কিন্তু আমার বন্ধু আসে, আমরা একসাথে অমলেট খাই, আমরা একসাথে ড্রিঙ্ক করি, দেন ও বেরিয়ে যায়। ওর বাড়িতে কোনো একটা কাজ ছিল, এই কারণে সুনিতার সাথে আমি কি করব নেক্সট ডে সেই ব্যাপারে আর কিচ্ছু বলিনি। তারপর আমি সুনিতাকে বলি যে আমার খুব ইচ্ছা করছে ফিজিক্যাল রিলেশন করার জন্য। সেখানে কোনো হোটেল ছিল না, অন্য কিছু ছিল না, তো আমরা জঙ্গল চুজ করি এবং এই জঙ্গলেই আমি যেতে চাইছিলাম। প্রথমে তার সাথে ফিজিক্যাল রিলেশন করি, দেন একটা পাথর দিয়ে তাকে হত্যা করি, তার পুরো ফেসটা নষ্ট করে দিই যাতে কেউ আইডেন্টিফাই না করতে পারে। ও আপাতত সচিন পুলিশ কাস্টাডিতে আছে এবং কোর্টে ট্রায়াল হবে। পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং আশা করি সচিন একটা ভালো মতন শাস্তি পাবে। আজকের প্রথম যে ঘটনাটা ছিল সেটা ভীষণই ইউনিক এবং ইন্টারেস্টিং, কিন্তু ছোট ছিল। এই কারণে আমি ডিসাইড করেছি যে আজকে আর একটা গল্প অ্যাজ এ বোনাস হিসেবে আপনাদেরকে শোনাবো। মধ্যপ্রদেশের এই ঘটনা। মধ্যপ্রদেশের শিবপুর বলে একটা এরিয়া আছে। এবার শিবপুর হালকা একটু মালভূমি টাইপের এরিয়া, তো সেখানে খাদ টাইপের এরিয়া আছে। তো সেখানে 27শে ডিসেম্বর একটা বডি পাওয়া যায় এবং বডির পাশেই একটা বাইকও পড়ে থাকতে দেখা যায়। তো পুলিশকে ফোন করা হয়, পুলিশ আসে, তদন্ত শুরু করে। পুলিশ প্রথমে ভাবছিল যে এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু যে মারা গেছে বা যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে কে, তার নাম জানা যায় রমাকান্ত। এই রমাকান্ত ওই শিবপুর এরিয়াতেই একটা স্কুল টিচার। তাকে আশেপাশের লোক অনেকেই খুব ভালো মতন চেনে। এবার রমাকান্তের যে ওয়াইফ আছে সাধনা, যে একটা অঙ্গনওয়াড়ি কর্মচারী, তাকে সমস্ত কিছু জানানো হয়। সে কান্নাকাটি করতে থাকে, কিন্তু যখন ময়না তদন্ত হয় সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বেরিয়ে আসে আগে রমাকান্ত অনেক ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্কের পর তার সাথে মারধর করা হয়েছে, দেন তাকে ওই খাদের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহ হয় যে রমাকান্তের মৃত্যুটা কিন্তু কোনো নর্মাল মৃত্যু না, এর পিছনে কোনো রহস্য আছে। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো কিছুই রমাকান্তর ফ্যামিলিকে বলেনি। তারা তলায় তলায় তদন্ত করা শুরু করে এবং সেই তদন্ত করতে গিয়ে তারা সবার কল ডিটেল রেকর্ড দেখতে থাকে এবং সেই কল ডিটেল রেকর্ডে একটা অদ্ভুত জিনিস তারা নজর করে এবং তার সাথে সাথে যেদিন রমাকান্ত মিসিং গেছিল বা যেদিন রমাকান্তের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন এবং তার আগের দিনের সিসিটিভি ফুটেজ, বাড়ি থেকে স্কুল থেকে সেই যেখানে পাওয়া গেছিল তার বডিটা, সেই সমস্ত কিছু দেখতে গিয়ে পুলিশ দেখতে পায় যে রমাকান্ত তার বাইকটা পেট্রোল পাম্পে রেখে একটা গাড়ি করে কোনো একটা জায়গায় বেরিয়ে গেছে। এবার সেই গাড়িটাই খানিকক্ষণ পর আবার পেট্রোল পাম্পে রিটার্ন করে। সেই গাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে রমাকান্তের বাইকটা নিয়ে যায়। তার মানে রমাকান্তের তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। পুলিশ মোটামুটি বুঝে গেছে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, কিন্তু এবার ভিতর থেকে বার করতে হবে। তারা দুজনকে অ্যারেস্ট করে। একজনের নাম ছিল মনীষ আর আরেকজনের নাম ছিল সতনাম। এই দুজনকে ভালো মতন যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন মনীষ বলে যে আমি হচ্ছি ওই পেট্রোল পাম্পের কর্মচারী আর এটা আমার বন্ধু সতনাম। তখন সতনাম বলে যে স্যার আমি কিছুই জানি না, আমাকে জাস্ট বলা হয়েছিল আর আমাকে কথা দেওয়া হয়েছিল এই খুনটা করার পর 4 লাখ টাকা দেওয়া হবে। তখন পুলিশ মনীষকে বলে যে পুরো প্ল্যানটা বলো। তখন মনীষ বলে যে আমি রমাকান্তকে মারার প্ল্যান নেয়ার অ্যাবাউট অনেক দিন আগেই করে নিয়েছিলাম। তখন পুলিশ বলে কেন? তখন বলে যে রমাকান্তের সাথে আমাকে বন্ধুত্ব করতে হতো এবং সেই বন্ধুত্ব করে তার ট্রাস্ট জিতে আমি তাকে 26শে ডিসেম্বর বলি যে চলুন আজকে একটু পার্টি করে আসি। সে বাইক নিয়ে যেতে চাইছিল, আমি তাকে বলি বাইকটা পেট্রোল পাম্পে রেখে দিন, গাড়ি করে চলুন। আমরা গাড়ি করে যাই, মদ খাই এবং তারপর তাকে মারধর করে খাদের মধ্যে ফেলে দিই। রিটার্ন করি তার বাইকটা নিয়ে, বাইকটাও খাদের মধ্যে ফেলে দিই যাতে সবাই ভাবে অ্যাক্সিডেন্ট।
কিন্তু পুলিশ বলে যে এই সমস্ত কিছুর পিছনে কে আছে, সতনামকে 4 লাখ টাকা কে দেবে। আপনারা ঘটনা শুনতে শুনতে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এই ঘটনার পিছনে আছে রমাকান্তের ওয়াইফ সাধনা। এই সাধনা সে তো একটা জায়গায় কাজ করত, তো মাঝে মাঝে সে যখন স্কুটিতে তেল ভরতে যেত তখন তার পরিচয় হয়ে গেছিল এই পেট্রোল পাম্প কর্মচারী মনীষের সাথে। তো পরিচয় হওয়ার পর তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়, ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। মনীষের বয়স কম ছিল এবং তাকে সাধনার কোথাও না কোথাও দরকার ছিল, তো তাদের মধ্যে প্রেম হয়। তারা হোটেলে যেত, নানান রকম রিলেশন করতো, ঘুরতে যেত। এই ব্যাপারে রমাকান্ত মাঝে মাঝে সন্দেহ করত যে তার ওয়াইফ সাধনা কিছু তো একটা করে বেড়াচ্ছে, তার সিক্স সেন্স এটা বলতো। কিন্তু সাধনাকে সে বিশ্বাস করত এবং এটা জিজ্ঞাসা করতে লজ্জা পেত, ভাবতো তার ওয়াইফ কি ভাববে। একটা সময় আসার পর সাধনা সে আর পারছিল না, এই যে সপ্তাহে 1 দিন 2 দিন দেখা হবে সেটা সে চাইছিল না। সে চাইছিল যে মনীষ তার সাথেই যেন সব সময় থাকে। তো যেমন প্ল্যান সেরকম তার কাজ। মনীষকে সে বলে যে তুমি আমার হাজব্যান্ডের সাথে বন্ধুত্ব করো যখন তেল নিতে আসবে, এবং সেই বন্ধুত্ব করেই তাকে শেষ করার প্ল্যান করো। মনীষ পুরো ব্যাপারটা সতনামকে বলে তোমাকে 4 লাখ টাকা দেওয়া হবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে মনীষ মাত্র মাসে 8,000 টাকা ইনকাম করে, সে 4 লাখ টাকা দেবে কোথা থেকে? অবশ্যই এই 4 লাখ টাকা জোগাড় করবে সাধনা। তো সতনাম রাজি হয়ে যায়। সতনাম আর মনীষ তারা দুজন মিলেই রমাকান্তের সাথে বন্ধুত্ব করে, তাকে নিয়ে যায়, তাকে হত্যা করে। এবং এরপর মনীষ ভেবেছিল সে সাধনার সাথে সংসার করবে, পুলিশ কিছু ধরতে পারবে না। কিন্তু পুলিশও চালাক আছে। পুলিশ যখন প্রথম কল ডিটেল রেকর্ডটা চেক করেছিল তখনই দেখতে পেয়েছিল যে রমাকান্তের ওয়াইফ সাধনা সে একজনের সাথে অনেক কথা বলছে, সেটা হচ্ছে মনীষ আবার ওই পেট্রোল পাম্পে কাজ করে, যে পেট্রোল পাম্পে বাইক রেখে রমাকান্ত গেছিল কোথাও একটা, তারপর সে আর ফেরেনি। তো সেই ক্ষেত্রে পুলিশের সন্দেহ হয়। পুলিশ এরপরে সাধনাকে অ্যারেস্ট করে, 3 জনকে সামনাসামনি বসায়, সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। 3 জনেই সমস্ত কিছু মেনে নেয়। কিন্তু এখানে একটা টুইস্ট ছিল। প্রথমে সাধনা তাকে যখন সিঙ্গেল বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন সাধনা বলছিল আমি কিচ্ছু জানি না, আমাকে মনীষ আর সতনাম ফাঁসাচ্ছে, ওরাই আমার হাজব্যান্ডকে মেরেছে, ওদেরকে ফাঁসি দিন। মানে এখানে সাধনা নিজেকে বাঁচানোর ট্রাই করছিল। এই সমস্ত প্ল্যান রচনা করার পর তো বি কেয়ারফুল অলওয়েজ, যাকে আপনি সামনে একরকমভাবে দেখছেন সে পিছনে অন্যরকম হতে পারে, আপনার এগেনস্টে প্ল্যানও করতে পারে। তো বেচারা রমাকান্ত তার মনে যেটা হয়েছিল সে যদি সেটা তার ওয়াইফকে বলতো বা সেটা নিয়ে সে যদি একটু ইনভেস্টিগেশন করতো তাহলে আজ অন্তত তার প্রাণটা থাকতো। তো এই ছিল আজকের 2টো ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।